আহ, ফাজলামো করিস না, ফোনটা দে। রেগে যায় জ্যোতি। নির্ঝরের ফোনটা তার দিকে ছুঁড়ে মেরে পাশে থাকা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ফোনটা এক হাতে নিয়ে অন্য হাতে টেবিলের উপর জোরে আঘাত করে বলে, থাকো তুমি, এই ফোন নিয়েই থাকো, কবরেও না এই ফোন সঙ্গে নিয়ে যেও। হনন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল জ্যোতি। নির্ঝর হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। হঠাৎ এমন রেগে যাওয়ার কারণটা বুঝতে পারল না সে। তবে পুনরায় ফোনটা সামনে নিয়ে দিয়াকে মেসেজ করলো সে। মেয়েটা সদ্য এত বড় ছ্যাঁকা খেলো, তাকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা যেন নির্ঝর নিজের কাঁধেই নিয়ে নিয়েছে। রাতের খাবার খেতে বসে মারফা অনেকক্ষণ ধরে প্লেটের খাবার নাড়াচাড়া করছে, খাচ্ছে কম। বিষয়টা লক্ষ্য করলো মরিন। শুরুতে কিছু না বলে মারুফাকে বারবার নজরে লুকোতে দেখে আর চুপ করে থাকতে পারল না মরিন। খাওয়া বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলে, কিছু বলবে মা? মারুফা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইলেন। মরিন আবারও বলে, ঠিক করে খাচ্ছ না, এমন চোরের মতো করছো কেন? কি বলবে স্পষ্টভাবে বলো তো। মারুফা সামান্য হাসার চেষ্টা করে বলল, তুই রেগে যাস না মা। এমন কি বলবে যাতে আমি রেগে যাব? আর হেয়ালি করো না মা, বলো কি বলবে। আচ্ছা আমি রাগ করবো না, এবার বলো। মারুফা পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে নিলেন। এরপর মরিনের দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, ওই বাড়ি থেকে কল করেছিল সন্ধ্যাবেলা, তুই যখন নেহাকে পড়াতে গিয়েছিলি। ও বাড়ি মা? থেমে যায় মরিন। কুচকানো কপালে ভাঁজ সরে যায় মুহূর্তের মাঝেই, সঙ্গে চোখে মুখে ফুটে ওঠে রাগের আভা। মারুফা বাম হাতের দ্বারা মরিনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই বলেছিলি রেগে যাবি না, এজন্যই তো আমি তোকে বলতে। হাতে থাকা খাবারটুকু প্লেটের ওপর রেখে উঠে দাঁড়ালো মরিন। বেসিনে হাত ধুয়ে সেকেন্ডের মধ্যেই চলে গেল অন্য ঘরে। মারুফা ডাকলো, তার কথায় কোনো উত্তর দিল না মরিন। অন্য ঘর থেকে মারুফার ফোনটা নিয়ে সামনে এলো মরিন। এক হাত কোমরে রেখে অন্য হাতে কল লিস্টে ঢুকলো সে। প্রথম নাম্বারটা সামনে এনে ফোনটা মারুফের দিকে ঘুরিয়ে পড়ল। নম্বর এটা? মো আমার কথাটা। অপেক্ষা করলো না মরিন। নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলেই লম্বা নিঃশ্বাস নিল সে। এরপর ফোনটা মারুফার হাতে ধরিয়ে দিয়ে তার পাশে বসে পড়ল মরিন। মারুফা তাকে কিছু বলার আগে মরিন তার দিকে ঘুরে বলতে লাগলো, তুমি এই নম্বরগুলো এখনো ব্লক করোনি কেন? আমি তোমায় আরো আগে বলেছিলাম, তারপরেও। কিছু না বলে চুপ করে রইলেন মারুফা। মরিন খুব একটা রেগে যায়নি, তবে এবার গাম্ভীর্যতা কাটিয়ে শান্ত কণ্ঠে বলল, আননোন নম্বর থেকে কল এলে রিসিভ করবে না মা, আর ওই বাড়িতে থেকে এলে তো একদমই না। আশা করি আমার এই কথাটা রাখবে তুমি। আমি ইচ্ছে করে ফোনটা ধরিনি মো, 2-3 বার কল করেছিল তাই। 1000 বার কল করলেও ধরবে না, বুঝতে পেরেছো? মাথা নাড়ালেন মারুফা। মরিন উঠে চলে যেতে নিলেই তিনি উঠে দাঁড়িয়ে বলে, খবরটা তো শেষ করে যা। খেতে ইচ্ছে করছে না মা, জোর করো না প্লিজ। নিজের উপর রাগ হলো মারুফার। কেন যে কথাটা বলতে গেল মরিনকে? শুটিংয়ের 3য় দিন আজ, তবে শ্যুট করা হচ্ছে প্রথম দিনের অর্থাৎ নাটকের একদম শুরুর দৃশ্য, যেখানে তোর লুকটা থাকবে অন্যরকম, একটু বোকা বোকা টাইপ, যার কারণে তার গেট আপ চেঞ্জ করতে হবে। ক্লিন শেভ করতে হবে, যা তার একদমই অপছন্দের, তবুও করতে হবে। অভিনয়ের এই এক ঝামেলা, এক এক সময় এক এক লুকে চলে আসতে হয়, সেটা পছন্দ হোক বা না হোক। তুর্যেরও আজ হয়েছে তেমন একই অবস্থা। এই বোকা শোকা লুকে সবার সামনে শুটিং করাতেও অস্বস্তি হতে পারে, তবে খুব একটা নয়, কারণ এইরকম অভিজ্ঞতা তার আগেও আছে। এই শুটিংয়ের জন্য তাকে হেয়ার স্টাইলও চেঞ্জ করতে হয়েছে, অনেকটাই ছোট করে ফেলতে হয়েছে চুলগুলো। ছোট বাচ্চাদের বাটি কাট নামে একটা হেয়ার স্টাইল থাকে, বর্তমানে তুর্যের চুলের অবস্থাও অনেকটা সেই রকম। পরিচিত যে কেউ তাকে এই রূপে দেখে হাসতে বাধ্য। আজকের শুটিংটা একটা অফিসের ভিতর। তন্নির আজকের শ্যুট নেই। রাতুল, মরিন, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান সহ সকলেই এক জায়গায় রয়েছে। আরও 2-3 জন মেয়েও রয়েছে এটা ওটা এগিয়ে দেওয়ার জন্য। তুর্য পাশের একটা কেবিন থেকে রেডি হয়ে চলে আসে সেই কেবিনে। শরীরে লাল রঙের টি শার্ট, অ্যাশ কালার প্যান্ট, আর মাথায় একটা কালো রঙের ক্যাপ পরা। এটা মূলত নিচের হেয়ার স্টাইল লুকানোর জন্যই পড়েছে, নইলে তাকে জোকারের থেকে কোনো অংশে কম লাগছে না। তবে ক্যাপটা বেশিক্ষণ মাথায় রাখতে পারলো না। শুটিং শুরু হবে এখন, ক্যাপটা সরাতেই হবে।
ডিরেক্টর তুর্যকে পুরোপুরি প্রস্তুত হতে বলে। এবার বাধ্য ক্যাপটা মাথা থেকে সরাতে তুর্য। সেখানে উপস্থিত সবার তার দিকে 2-1 সেকেন্ড তাকিয়ে থেকে হো হো করে হাসতে শুরু করে। মরিনও হাসলো, তবে বাকিদের মতো নেই। নিচের দিকে তাকিয়ে ঠোঁট চেপে সামান্য হাসলো সে। তবে সেই হাসি তুর্যের নজর এড়ালো না। বাকিদের হাসিতে তার বিন্দুমাত্র রাগ হয়নি, তবে মরিনের এই মুচকি হাসি যেন সহ্য হলো না তার। রেগে গিয়ে বাকিদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, সার্কাস হচ্ছে এখানে? থেমে যাই সবাই। রাতুল তুর্যের পাশে এসে হাসি থামিয়ে বলে, আরে ভাই, রেগে যাচ্ছ কেন? এই লুক দেখে সবারই হাসি পাবে, বুঝলে? চাপ নিও না, শুট শেষে চেঞ্জ করে নিও হেয়ার স্টাইলটা। কিছুই বলল না তুর্য, কেবল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মরিনের দিকে। মরিনের সেদিকে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। রাতুল ডিরেক্টর রুবেলের কাছে গিয়ে কিছু কথা বলতে লাগলো। তুর্য তখনই পা বাড়িয়ে এগিয়ে এলো মরিনের দিকে। তার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মজা নেওয়ার জন্য এসেছো এখানে? হাসছিলে কেন? তুর্য ভেবেছিল মরিন হয়তো তার এমন কথায় অবাক হবে, তবে তেমনটা হলো না। মরিন শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, মানুষ তো আমি, তাই হাসি পেতেই পারে। আর এখানে বাকিদের হাসির সামনে আমার হাসিটা গোনায় ধরার মতো বলে তো কেউ মনে হয় না। মরিনের দিকে আরো এক কদম এগিয়ে যায় তুর্য। বুকে হাত গুজে বলে, ইউনিক হতে চাইছো? নিচের দিকে তাকিয়ে স্মিত হাসে মরিন। এরপর তুর্যের দিকে দৃষ্টি স্থাপন করে বলে, মানুষ জন্মগতভাবেই ইউনিক, কেউ কারোর মতো হতে পারে না। অনুকরণ করা যায়, তবে পুরোপুরি অন্য ব্যক্তির মতো কখনোই হওয়া যায় না। আপনি কখনো আমার মতো হতে পারবেন না, আর না আমি আপনার মতো হতে পারবো। তাই নতুন করে চাওয়ার কিছুই নেই, চেয়ে হোক বা না চেয়ে। আমি এমনিতেই ইউনিক, অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি আমাকে শেখাবে আমার কি বোঝা উচিত আর কি বোঝা উচিত নয়। মরিনের কথার বিপরীতে এমন প্রশ্ন শুনে মরিন কিছু বলে না। একটু পাশে গিয়ে টেবিলের উপর থেকে তুর্যের স্ক্রিপ্টটা এনে ওর দিকে এগিয়ে দেয়। স্ক্রিপ্টের দিকে নজর রেখে বলে, আমার থেকে কেউ কিছু শিখতে চাইলে আমি আপত্তি করব কেন? তুর্য স্ক্রিপ্টটা হাতে নেয়, কিছুটা বিরক্তির ভাব নিয়ে বলে, একটু বেশি বলে ফেলছো না? আমি বেশি কথা বলি না স্যার, আর বলতে পছন্দ করি না। কথা বলাও একটা কাজ, যাতে শক্তি খরচ হয়। শুনেছি এতে নাকি মানুষের আয়ুষ্কাল ও কমে যায়। অযথা আমি কেন নিজের শক্তি খরচ করে আয়ু কমাতে যাব বলুন তো? প্রতি উত্তরে বলার মতো কিছুই খুঁজে পেল না তুর্য, বরং সে নিজেই ভুল কথা বলেছে। মরিন কখনো বেশি কথা তো দূরে থাক, প্রয়োজনীয় কথাটুকু অনেক সময় বলে না, এমনটা মনে হয় তুর্যের। মরিন আর কিছু না বলেই বাকিদের স্ক্রিপ্টগুলো নিয়ে গেল। তুর্য ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল মরিনের দিকে। মানুষ জন্মগতই ইউনিক, কথাটা সত্য, তবে মরিন যেন একটু বেশি ইউনিক। তার এই শান্ত থাকাটাই আরও বেশি অবাক করে তুর্যকে। মরিন কেন বাকিদের মতো করে কথা বলে না? তার আচরণ ভিন্ন, কথাবার্তা ভিন্ন, যা তাকে সকলের থেকে আলাদা হিসেবে আখ্যায়িত করে। ইংরেজিতে যাকে এক শব্দে বলা হয় ইউনিক। একটু বেশি ইউনিক। তুর্য চাই মরিন আর 5টা সাধারণ মেয়ের মতোই আচরণ করুক, কিন্তু সে তেমনটা করেনি। বাহ্যিক দিক থেকে তো সে বাকিদের চেয়ে পিছনে। তার রূপের আহামরি প্রশংসা কেউ কখনোই করবে না। এর পিছনে থেকেও সে যেন সবার উপরে, এমনটাই প্রকাশ পায় তার কথাবার্তায়, যা বরাবরের অস্থির করে তুর্যকে। ডিরেক্টর রুবেলের ডাকে চিন্তা থেকে বেরিয়ে আসে তুর্য। অবাক হয় সে, কাকে নিয়ে ভাবছে সে? মরিনের মতো একটা সাধারণ মেয়েকে নিয়ে। একটা লম্বা সময়ের শুট শেষ করে বাড়ি ফেরার জন্য উদ্যত হয় সকলে। সবার আগে বেরিয়ে যায় তুর্য, এরপর একে একে সকলে চলে যায়। মরিন পরের দিনে স্ক্রিপ্টগুলো গুছিয়ে নিয়েছিল, রাতুলি দিয়ে রেখেছে। পরের দিনে বলে ভুল হবে, শ্যুটটা আজ রাতেরই, মানে সন্ধ্যার পরই শুটিং শুরু করা হবে। রাতুল এগিয়ে এসে বসে মরিনের পাশের চেয়ারে মুচকি হেসে বলে, তুমি কিন্তু বেশ ডেডিকেটেড মৌনি, স্টাইলে সন্ধ্যায় এসে গুছিয়ে দিতে পারতে এগুলো। কি দরকার ভাইয়া কাজ ফেলে রাখার? খুব বেশি তো দেরি হয়ে যায়নি, তাই এইটুকু এগিয়ে রাখি। পরে আমারই সুবিধা হবে। বুঝলাম। তা কেরিয়ার নিয়ে কি ভাবছো? মরিন দীর্ঘশ্বাস ছেড়ে ফিসেল হেসে বলে, কি আর ভাববো, অন্তত আরো 2 বছরের আগে তো চাকরি পাচ্ছি না, তাই ততদিন এই টুকটাক কাজ আর টিউশন করিয়েই কাটিয়ে দিতে হবে।
টিউশনের কথা শুনে মনে পড়লো আমার এক বন্ধুর ছোট বোন কলেজে পড়ে বোধ হয়। ওর জন্য একজন ফিমেল টিচারের কথা বলছিল আমার কাছে। কলেজের স্টুডেন্ট পড়াতে পারবে তো? কলেজের স্টুডেন্ট আমি আগেও পড়িয়েছি ভাইয়া। তাহলে তো হয়ে গেল। আমি বরং তোমার নাম্বারটা ওকে দিয়ে রাখবো, কেমন? অবশ্যই ভাইয়া, অনেক ধন্যবাদ। আরে ভাইকে কেউ থ্যাঙ্কস বলে নাকি? স্মিত হাসে মরিন। রাতুল পুনরায় বলে, বাই দ্য ওয়ে, তোমার সন্ধ্যায় আসতে কোনো সমস্যা হবে না তো? তাহলে বলতে পারো। সমস্যা হতে যাবে কেন ভাইয়া? আমার বাসাও তো বেশি দূর নয়, আর এটা তো আমার কাজ। সেখানে প্রয়োজন হলে আমাকে যে কোনো সময়ই আসতে হতে পারে। রাতুল নিজের শার্টটা টান টান করে উঠে দাঁড়ে। এবার ঘড়িতে সময় দেখতে দেখতে বলে, আমি গেলাম তাহলে, তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমারও কাজ শেষ প্রায়। মরিনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রাতুল। মরিন স্ক্রিপ্টগুলো ভালোভাবে গুছিয়ে জায়গা মতো রেখে চলে গেল। সন্ধ্যায় আবারও এই জায়গাতেই আসতে হবে। তখন তন্নিও আসবে। শুটিং সেট থেকে বেরিয়ে দ্রুত নিজের চুল ঠিক করতে চলে যায় তুর্য। এই চুল নিয়ে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় বলে দুদিনে শ্যুট একদিনে শেষ করেছে। কোনো রকম একটা লাইনে এনেছে চুলগুলো, অন্তত মানুষ দেখে যেন হাসতে না পারে, এতটুকু ঠিকঠাক আছে। বিশেষ করে তন্নি সন্ধ্যায় তুর্যকে এই অবস্থায় দেখলে তো হাসতে হাসতে শ্যুট করার কথাই ভুলে যাবে। কলিং বেল দিতেই ইলমা দ্রুত পা বাড়ি এসে দরজা খুলে দেন। তবে তুর্যকে দেখে তিনিও একটা বড়সড় ঝটকা খান। তা বুঝতে পেরে তুর্য ইলমার পাশ থেকে গিয়ে সোফায় বসে পড়ে। ইলমা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে দরজা লাগিয়ে দেন। এরপর তুর্যের কাছে এসে ওর চুলে হাত দিয়ে বলে, এ কেমন অবস্থা করছিস চুলের? মনের সুখে করিনি তো, শুটিংয়ের জন্য করেছি। বেশি খারাপ লাগছে এখনো? একজন মেয়ে এসে টি টেবিলের উপর জুসের গ্লাসটা রেখে চলে গেল। ইলমা সেটা তুর্যের হাতে দিয়ে তার পাশে বসে বলে, তা কি করে হয়, আমার ছেলেকে সব কিছুতেই সুন্দর লাগে। গ্লাসটা হাতে নিয়ে চুমুক দেয় তুর্য। ইলমা এবার বেশ উৎসাহিত হয়ে বলে, তুই বস এখানে, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে নিজের ঘরে চলে গেলেন ইলমা। 2 মিনিট বাদে হাতে একটা খাম নিয়ে ফিরে এলেন তিনি। তুর্য গ্লাসটা টি টেবিলে রেখে উঠে দাঁড়াতেই ইলমা এসে বলে, কোথায় যাচ্ছিস? বললাম না এখানে বসতে। বলে তুর্যকে আবারও সোফায় বসিয়ে দেয় ইলমা। নিজেও তার পাশে বসে পড়ে। তুর্য বিরক্ত হয়ে বলে, আবার কি হলো আম্মু? যেতে দাও তো, আই এম সো টায়ার্ড। যাবি তো, আগে এটা দেখ। বলে হাতে থাকা খামটা থেকে একটা ছবি বের করে তুর্যের দিকে এগিয়ে দেয়। তুর্য ভুরকুচকে সেটা হাতে নিয়ে দেখে একটা মেয়ের ছবি। আবারও বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকায় তুর্য। ইলমা সেদিকে পাত্তা না দিয়ে বলে, দেখ দেখ কি সুন্দর না মেয়েটা। তোমাকে আমি বারণ করেছি আম্মু, তাও এসব মেয়ে দেখা বন্ধ করো না কেন? দেখবো না কেন? বিয়ের বয়স হয়েছে ছেলের, আর আমি মেয়ে দেখবো না? আমারও তো একজন সঙ্গী দরকার নাকি? সারা দিন তো বাবা ছেলে বাহিরে থাকিস। আমার বউ এসে কিন্তু তোমার কাজ কমিয়ে দেবে না। আমারই বা কি এমন কাজ শুনি? সেই তো শুধু রান্নাটুকু করি। তোর বউকে আমি রান্নাঘরে যেতেও দেব না। আমার জন্য সাহায্য করতে হবে না। তুর্যের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলেন, আমার ছেলেটাকে দেখে রাখলেই চলবে। আবারও খাম থেকে আরও বেশ কয়েকটা ছবি বের করে ইলমা। একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ের ছবি দেখিয়ে বলে, দেখ তো পছন্দ হয়? তোর বাবার বন্ধুর মেয়ে, মেডিকেলে পড়ছে এখন, খুব সুন্দর দেখতে। ছবিটার দিকে তাকাই তুর্যা। আসলে মেয়েটা খুব সুন্দর, তবে তুর্যের খুব একটা পছন্দ না হয় বলে। আমার পছন্দ হচ্ছে না। ইলমা এবার অন্য একটা মেয়ের ছবি দেখিয়ে বলে, তাহলে এটা দেখ, ভীষণ মিষ্টি মেয়েটা। এই ছবিটাও হাতে নিয়ে দেখলো তুর্য। ইলমার এগিয়ে দেওয়া বাকি ছবিগুলো এক নজরে দেখে সবগুলো ছবি ইলমার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো নিজের কাছেই রেখে দাও। ইলমা হতাশ হয়ে বলে, কি বলিস? এতগুলো মেয়ের মধ্যে একটাও পছন্দ হলো না তোর? উত্তর না দিয়ে উঠে নিজের ঘরে চলে যায় তুর্য। উত্তরটা নিজের কাছেই নেই। প্রতিটা মেয়েরই বাহিক্য সৌন্দর্যে একজনের থেকে অন্যজন সেরা, তবুও কেন আগ্রহ পাচ্ছে না তুর্য? অথচ সে চাই অতি সুন্দর মেয়ে বিয়ে করতে। তাহলে কি এদের চেয়েও সুন্দর মেয়ে প্রয়োজন তার? নাকি বাহিক্য সৌন্দর্যের প্রতি আগ্রহটাই কমে যাচ্ছে? বাড়িতে ফিরে গোসল করে বের হলো মরিন। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই তার ফোনটা বেজে ওঠে। মরিন এগিয়ে এসে
ফোনটা হাতে নিয়ে দেখে রাতুল কল করেছে। সাথে সাথে এই কলটা রিসিভ করে মরিন। ফোনটা কানে ধরে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মরিন, শোনো, একটা ঝামেলা পড়ে গেছে বুঝলে। আসলে আমার এক ছোটোবেলা এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা আমি মাত্র জানতে পারলাম। ওকে দেখতে যাওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে গেলে আমার পক্ষে আর রাতের আগে আসা সম্ভব হবে না হয়তো। মরিন রাতুলের চিন্তিত কণ্ঠের বিপরীতে বলে, চিন্তা করবেন না ভাইয়া, উনি ঠিক হয়ে যাবেন, দোয়া করি। আর আপনার যাওয়ার দরকার হলে নিশ্চিন্তে যেতে পারেন। সে না হয়ে গেলাম, কিন্তু সন্ধ্যার শুটিংয়ের কি করি বলো তো? শুটিংটা তো ক্যান্সেল করা সম্ভব নয়, এমন একটা সময় এসেছে। আচ্ছা, তোমাকে তো আমি সব বুঝিয়ে দিয়েছি, আজকের একটা দিন একটু ম্যানেজ করে নিতে পারবে? আপনার কি মনে হয় ভাইয়া? আমার মনে হয় তুমি একটু ট্রাই করলেই পারবে। স্কিপও একটু চেঞ্জ করার দরকার হলে সেটা ভালো করতে পারবে, এটা আমার বিশ্বাস। যদি বিশ্বাস করেন তাহলে আমিও সর্বোচ্চ চেষ্টা করব আপনার কাজটুকু সামলে নেয়ার। কাজের শুটিংয়ের সবটাই তো জানা আছে, তেমন একটা সমস্যা হওয়ারও কথা নয়। তবুও কিছু হলে আমি চেষ্টা করব দেখে নেয়ার। বাঁচালে বোন। আচ্ছা, আমি রুল হইকে জানিয়ে দিচ্ছি, এখন বেরোতে হবে আমায় তাহলে। জি ভাইয়া, চিন্তা করবেন না। আর হ্যাঁ শোনো। বলুন ভাইয়া। তোজের কথা কিছু মনে করো না আবার। আসলে ও ছেলেটা এমনই, ভীষণ অ্যারোগেট, মানুষের মধ্যে ভেদাভেদ একটু বেশি করে, আর যাকে পছন্দ হয় না তার সঙ্গে বেশি করে। তবে তোমাকে নিয়ে ওর কি প্রবলেম সেটাই বুঝি না। মরিন মৃদু হেসে উত্তর দেয়, মানুষের কথা আমি কোনো কালেই কানে নিইনি ভাইয়া, নিলে এই সমাজে বোধহয় টিকে থাকতে পারতাম না। আল্লাহ মানুষকে মুখ দিয়েছে বলার জন্য, কান দিয়েছে শোনার জন্য। শোনার মতো ভালো অনেক জিনিস আছে, সেখানে শুধু শুধু অন্যদের ফালতু কথা কানে নেওয়াটাই বেকার। আপনি ভাববেন না এসব নিয়ে। উনি কেমন মানুষ এটা আমি প্রথম দিনেই বুঝে গেছি, তাই তার কথায় কিছু মনে করার প্রশ্নই আসে না। ঠিক আছে মৌরি, তোমার উপর তাহলে ভরসা করলাম। বাকিরা কিছু জিজ্ঞাসা করলে জানিয়ে দিও, ইমার্জেন্সি ছিল আমার, না হলে যেতাম না। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিল রাতুল। মরিন ফোনটা বিছানার উপর রেখে চুলে পেঁচানো টাওয়ালটা খুলে এনে চুলগুলো সুন্দর করে মুছে নেয়। এরপর আয়নার কোণে লাগিয়ে রাখা ছোট্ট কালো রঙের টিপটা নিয়ে কপালে পরে নেয়। এত কঠিনতার মাঝে এই একটা অভ্যাস ত্যাগ করতে পারে না মরিন, চায়ও না। সাজগোজে শক্ত কোনো কালে ছিল না। ছোটবেলায় নুপুর পরার শখ ছিল, সেটাও কেটে গেছে। রয়ে গেছে কেবল এই টিপ পরার শখটা। এই একটা শখ না হয় রয়ে যাক। মরিন খেয়াল করলো বাসায় আসার পর থেকে মারফা তার সঙ্গে কোনো কথা বলেনি, এই ঘরেও আসেনি। তখন থেকেই সামনের ঘরেই বসে আছে। বিছানা থেকে ওনাটা গলায় ঝুলিয়ে নেয় মরিন। চুলগুলো না আসেই কাকরাতির পেছনে হালকা করে আটকে রেখে চলে যায় সামনের ঘরে। মারফা সেখানে চিন্তিত মুখশ্রী নিয়ে ছোট খাটে বসে আছেন। মরিন তার সামনে দাঁড়িয়ে এক কাঁধে হাত দিয়ে বলে, কি হয়েছে মা, এত চিন্তা করছো? কথাও বলছো না আমার সঙ্গে? মরিন কিছুটা থেমে আবার বলে, ওখান থেকে কি আবারও কল? না না, ওই বাড়ি থেকে কল আসেনি। উঠে দাঁড়িয়ে কথাটা বলেন মারুফা। তার কপালে ঈষৎভাঁজ, মুখে এখনো চিন্তার চাপ বিদ্যমান। মরিন তা দেখে বলে, তাহলে হয়েছেটা কি? বাড়িওয়ালা এসে বলে গেছে আগামী মাস থেকে ভাড়া 1000 বাড়িয়ে দিতে। বিল্ডিংয়ে সকলেরটাই নাকি বাড়ানো হয়েছে। মরিন ভুর কুচকে বলে, তারা নাকি 5 বছরের আগে বাসা ভাড়া বাড়ায় না? সেটা বলার পর উল্টো আমাকে ধমক দিয়ে চলে গেল। ঠিক কে এসেছিল বলো তো? বাড়িওয়ালা আঙ্কেল? না, তার যে ছেলে আছে না একটা, ও এসেই তো এমনটা বলে গেল। বুঝেছি। কি বুঝলি? মরিন একবার মারফার দিকে তাকিয়ে নিজের ঘরে চলে গেল। বিছানার উপরে থাকা ফোনটা হাতে নিয়ে ফিরে এলো আবার। চুলগুলো অমন অবস্থায় রইল। ওড়নাটা টেনে মাথায় তুলে মরিন মারফার কাছে এসে বলল, তুমি থাকো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস তুই? বাড়িওয়ালার বাসায়। ভাড়া নিয়ে কথা বলতে? হুম, তাদের গুণধর ছেলের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে। মানে? অবাক হয়ে বললেন মারফা। মরিন স্মিত হেসে বলে, তার ছেলে আমার অনেক উপকার করতে চেয়েছিল মা, উপকার নেইনি তো, তাই রেগে গিয়ে ভাড়া বাড়িয়ে দিল। আমার হাসি পাচ্ছে ওর কথা ভেবে। উনি বোধহয় ভেবেছে আমি কেবলই তাকে ভয় দেখিয়েছি। বাস্তবে আমি সেই কাজটা করতে পারবো না, তাই তাকে তো এখন দেখানো উচিত। মৌরিন যা বলে তা করেও দেখাতে পারে। কথাটা বলে দরজার কাছে গেলেই মারফা আবারও পিছন থেকে বলে ওঠে, বড় লোকের ছেলেও, ওর সঙ্গে লাগতে যাস না মো, যদি তোর কোনো।
তাচ্ছিলের সুরে হাসি মরিন, ঘাড় ঘুরিয়ে বলে, আফসোসটা কি জানো মা? তুমি নিজেই এখনো তোমার মেয়েকে চিনতে পারলে না। বাকিদের থেকে তো কিছু আশা করাই ভুল। এটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতেই পারো। নিজেকে নিরাপদে রাখার অ্যাবিলিটি আছে আমার। আর একটা কথাও বলল না মরিন। মারুফা কিছু বলতে পারল না। মরিন জুতোটা পরে নিচে নেমে গেল। আফজাল সাহেব আর আফসানা সোফায় বসে কিছু কথা বলছিলেন। কলিং বেলের আওয়াজ পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিলেন তিনি। মরিনকে বেশ পছন্দ তার। কি সুন্দর করে কথা বলে মেয়েটা। আফসানা দরজা খুলতে তাকে সালাম দেয় মরিন। তিনিও সালামের উত্তর দিয়ে ভিতরে আসতে বলেন মরিনকে। আফজাল সাহেব এতে বিরক্ত হন, উঠে দাঁড়িয়ে বলেন, অ্যাডভান্স কিন্তু আমি বাদ দিতে পারবো না বাবা, ওই নিয়ে আর কথা বলতে এসো না। মুচকি হাসে মরিন। আফজাল সাহেবের সামনে এসে বলে, না আঙ্কেল, ভাড়া নিয়ে আজ আর কথা বলতে আসিনি। আফসানা বলে, তা আপনার ছেলে বাড়িতে নেই নাকি আন্টি? আফজাল আর আফসানা দুজনেই অবাক হয়। মরিন নিজের ফোন থেকে রেকর্ডিংটা বের করতে করতে বলে, মরিন বলে, একটা জিনিস শোনো বা আপনাদের মন দিয়ে শুনবেন। হ্যাঁ। আফজাল সাহেব একে অপরের দিকে তাকালেন। মরিন রেকর্ডিংটা বের করে সাউন্ড বাড়িয়ে দিল। প্রথমে আরাফের কণ্ঠ শুনে চমকে যায় দুজন। এরপর ধীরে ধীরে বাকি কথাগুলো শুনতে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে তাদের। 4 মিনিটের ভয়েস রেকর্ডটা শেষ হতেই ফোনটা অফ করে দেয় মরিন। আফজাল আর আফসানাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, আমি প্রথমে এটা আপনাদের শোনাতে চাইনি। আপনাদের ছেলেকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু সে তো আমার কথার অগ্রাহ্য করলো না, বরং বাসায় গিয়ে আমার মাকে বলে এলো বাসা ভাড়া বাড়িয়ে দিতে হবে। তাই আর চুপ করে থাকতে পারলাম না আঙ্কেল। আমি যতটা জানি বাড়িটা এখনো আপনার, তাই আপনি বললে আমরা বাড়ি ছেড়ে দিতেও বাধ্য। তবে আপনার ছেলেকে একটু বুঝিয়ে দেবেন মেয়েদের অসহায় না মনে করতে, নইলে আজ যে রেকর্ডিংটা আপনাদের শোনালাম সেটা ইন ফিউচার পুলিশকেও শোনাতে পারি। ব্যাপারটা আপনার ছেলের জন্য খুব একটা ভালো হবে বলে বোধ হয় না। আফসানা ভয় পেয়ে আফজালের এক হাত চেপে ধরেন, আর আফজাল লজ্জায় কেবল নিচের দিকে তাকিয়ে রইলেন। নিজের ছেলের ব্যাপারে এমন কথা শুনে কোনো বাবাই ঠিক থাকতে পারে? ফোনটা হাতের মুঠোয় চেপে ধরে দুজনকে আবারও সালাম দিয়ে বাসা থেকে বেরিয়ে এলো মরিন। এখন বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেহাকে পড়াতে যাবে। সন্ধ্যার পর যেহেতু বাসায় থাকবে না, তাই আগেই পড়িয়ে রাখবে ওকে। শুটিং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। রাতুল আগে থেকে সবকিছু সবাইকে বুঝিয়ে দিয়ে গিয়েছিল, তাও তেমন সমস্যা হয়নি। আর বাকিটা মরিনই সামলে নিয়েছে। তুর্য থেকে এখন আর কথা শুনতে হয়নি। শুনলেও অবশ্য তা গোনাই ধরতো না মরিন। রাত 9টার মতো বাজে। এই অফিসে শ্যুট আজকেই শেষ, তাই একেবারে সব কিছু গুছিয়ে বের হবে তারা। তনি আর তুজো পাশাপাশি চেয়ারে বসে আছে, আর তাদের সামনে অন্য চেয়ারে বসে আছে ডিরেক্টর রুবেল। তনি কোনো একটা বিষয়ে হাসতে হাসতে বলে, তা রুবেল ভাই, আপনিও কি সন্ন্যাস জীবন পার করার সিদ্ধান্ত নিলেন নাকি? বয়স তো 35 হতে চলো, এবার অন্তত বিয়েটা করে ফেলুন। রুবেল গালে হাত দিয়ে বলে। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে বলে, এই ব্যাপার আগে বলবেন তো। আমার আম্মুর সাথে যোগাযোগ করেন ভাইয়া, সব ধরনের মেয়ের খবর আছে তার কাছে। মোটা, চিকন, খাটো, লম্বা, ওয়েস্টার্ন, ঘরোয়া সব মেয়ের লিস্ট আছে। জাস্ট সবাই ফর্সা, তবে প্রত্যেককেই আপনার পছন্দ হবে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে, তাও তোর পছন্দ হলো না? তিনি বলে। তুর্য চেয়ারে হেলান দিয়ে বলে, আই ওয়ান্ট মোর বিউটিফুল দ্যান দোজ গার্লস। তনি কপালে হাত দিয়ে বলে, ফর্সা মেয়ে তোর কপালে জুটবে না রে। এই মাঝে সেখানে উপস্থিত হয় মরিন। রুবেলের কাছে বলে সে চলে যেতে চাইলে তনি তাকে বাধা দিয়ে বলে, এইদিকে রাস্তাঘাট কিন্তু এত রাতের বেলা খুব একটা সুবিধা থাকে না। তুমি একা যেতে পারবে তো মৌরি? ভালো না বলতে? তন্নির কথায় প্রতি উত্তরে ছোট্ট করে এইটুকু বলল মরিন। তন্নির দিকে তাকিয়ে এগিয়ে এসে বলে, বুঝতেই তো পারছো, তোমার বাড়ির দিকে যাওয়ার গলিটাতে অনেক বকাটে ছেলেরা বসে থাকে, আর এই সময় তুমি রিক্সাও পাবে না ওই দিকে যাওয়ার জন্য। রাস্তাটা একদম ভুতুরে ভুতুরে লাগে। আমি গিয়েছিলাম 2-3 বার, তাই বলছি। মরিন সামান্য হেসে বলে, সমস্যা নেই আপু, আমি ঠিক চলে যেতে পারবো। বলছো তো? তুমি চাইলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি, সমস্যা হবে না কোনো। তুমি যে আমায় নিয়ে ভাবছো তার জন্য ধন্যবাদ, তবে আমি একাই যেতে পারবো। এমন রাস্তা দিয়ে চলার অভ্যাস আমার আগে থেকেই আছে।
তুর্য ফোনের দিকে নজর রেখেই বলে। ওভার কনফিডেন্স থাকা ভালো নয়। ঠোঁটজোড়া প্রশস্ত করে হাসলো মরিন, আর চোখে সেদিকে তাকালো তুর্য। মরিন তার দিকে না তাকিয়ে বলল, প্রত্যেক মানুষই কোনো না কোনো বিষয়ে ওভার কনফিডেন্ট থাকে। কিছু কিছু বিষয়ে ওভার কনফিডেন্ট থাকাই আমাদের বিপদ থেকে বাঁচায়। তবে অন্যান্য বিষয় ওভার কনফিডেন্ট থাকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমারও ওভার কনফিডেন্স আমার ক্ষতি করবে নাকি উপকার করবে সেটা আমি জানি। বাকিদের নিজেদেরটা ভেবে দেখা উচিত। কপাল কুচকে মরিনের দিকে তাকিয়ে রইল তুর্য। মরিন সেদিকে দৃষ্টি না দিয়ে তন্নির উদ্দেশ্যে বলল, আমি আসছি আপু, আর রাতুল ভাইয়াও বোধহয় কালকের মধ্যে ফিরে আসবে। ওকে, ইজ ইউর উইশ। রুবেলের কাছে আরও একবার বলে অফিস থেকে বেরিয়ে এলো মরিন। তুর্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সেদিকে আঙ্গুল উঁচিয়ে বলে, ও কি ইনডিরেক্টলি আমায় বলে গেল কথাটা? বলতেই পারে। কথাটা বলে তন্নি তুর্যর পাশের চেয়ারে এসে বসে পড়ল। তুর্য খানিকটা রাগী গলায় রুবেলের দিকে তাকিয়ে বলে, ওই মেয়ে আমাকে ইনসাল্ট করলো ভাইয়া। আপনি বুঝতে পারছেন আমাকে জ্ঞান দিয়ে গেল। রুবেল তুর্যর কথায় তেমন পাত্তা না দিয়ে হেসে বলল। কথাটা বলে আবারও হাসতে লাগলো রুবেল। তন্নিও তার সঙ্গে তাল মিলিয়ে হাসতে হাসতে বলল, ঠিকই বলেছেন রুবেল ভাই। আর হ্যাঁ, তুর্যর জন্য কিন্তু এমনই একটা মেয়ে প্রয়োজন, তাহলেই ওর জেদগুলো কমবে। তুর্য কটমট চোখে তাকিয়ে তন্নির দিকে। তন্নি তা দেখে বলে, ভুল কিছুই বলিনি আমি শুধু বলেছি মরিনের মতো মেয়ে, ওর কথা কিন্তু বলিনি। প্রতি উত্তরে কিছু বলল না তুর্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশ থেকে নিচের হেলমেটটা পরিয়ে নিল। এরপরই বাইকের চাবিটা হাতে নিয়ে বলল, রুবেল ভাই, আমি চললাম। এখনই যাচ্ছিস? একসাথে যেতে পারতাম। তুই রাতুল ভাইয়ের জন্য এখানে বসেই ওয়েট কর, সে সকালবেলা এসে তোকে নিয়ে যাবে। বেরিয়ে গেল তুর্য। রুবেল জিজ্ঞাসু দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে বলল। তন্নি মাথা চুলকে আমতা আমতা করে বলল, ও কিছু না ভাইয়া, আপনি ওর কথা কানে তুলছেন কেন? আমি লাস্টবারের মতো দাঁড়িয়ে বলছি তোকে, এবার কিন্তু কান ধরে নিয়ে আসবো। নির্ঝরের কথাই জ্যোতি থেমে যায়। পিছনে ঘুরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমি কি তোমাকে ভয় পাই নাকি? আর আমাকে ডাকছো কেন? আমার আর কি প্রয়োজন? নির্ঝর বুকে হাত গুজে এগিয়ে আসে জ্যোতির দিকে। এক হাতে তার কপালে টোকা দিয়ে বলে, কি হয়েছে বলতো? এমন অদ্ভুত বিহেভ করছিস কেন আমার সঙ্গে? কিছু বলল না জ্যোতি। নির্ঝর কিছুক্ষণ থেমে আবারও বলল, কোথায় আমি একটু হেল্প করবি তা না, নিজেই রেগে বসে আছিস। আমি আর কি হেল্প করব তোমাকে? এই যেমন মেয়েদের মন কি করে জয় করা যায়। পুরো 3 দিন ধরে দিনরাত দিয়াকে পটানোর চেষ্টা করছি, আর সেই মেয়ে কিনা আমাকে পাত্তাই দিচ্ছে না। কিছু টিপস। নির্ঝরের কথা শেষ না হতে জ্যোতি আরও রেগে গিয়ে বলে, পারবো না আমি কোনো টিপস দিতে। তোমার যে এত অবনতি হয়েছে সেটা তো ফুপুকে জানাতে হবে আমার। শেষ পর্যন্ত তার ছেলে কি না দিয়ার মতো নির্লজ্জ মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আবারও উল্টো দিক ফিরে হাঁটা শুরু করলো জ্যোতি। তার কথাটা নির্ঝরের ঠিক পছন্দ হলো না। সে আবারও জ্যোতির পিছনে হাঁটতে হাঁটতে বলল, এই তুই কোন সাহসে দিয়াকে নির্লজ্জ বলছিস? ও ভীষণ স্মার্ট একটা মেয়ে। তোকে আমি দাঁড়াতে বলেছি জ্যোতি। সে শুনছে না। রাস্তা থেকে হেঁটে যাচ্ছে মরিন। তার মধ্যে তেমন কোনো ভাবান্ত নেই। স্বাভাবিকভাবেই চলেছে সে। কথাটা সত্যি বলেছে। এমন রাস্তা দিয়ে হাঁটার অভ্যেস তার আগে থেকেই রয়েছে। তবে তনির কথা সত্যি না হলেও ঘটল অন্য এক ঘটনা। রাস্তায় আজ প্রকাশ্যে কোনো বখাটে ছেলে এখনো পর্যন্ত দেখেনি মরিন। তবে তার সামনে পড়ল একজন মুখোশধারী ব্যক্তি, যার নাম আরাফ। দাঁত কিরমির করে মরিনের দিকে তাকিয়ে আছে আরাফ। রাগে ফুঁসছে সে। হঠাৎ এমন রাস্তার মাঝে দেখে তাকে দেখেও ভরকাল না মরিন। এমন কিছুর জন্য যেন প্রস্তুত ছিল সে। এভাবে বাবা মায়ের সামনে ছোট হয়েছে, এত সহজে নিশ্চয়ই ছেড়ে দেবে না মরিনকে। আরাফকে দেখেও না দেখার ভঙ্গিতে চলে যেতে নিল মরিন। তবে আরাফ তার পথ আটকে দিল। মরিন শান্ত কণ্ঠে বলল, পথ ছাড়ুন। ছাড়বো না। কি করবে করো, খুব সাহস তাই না তোমার? এবার আমি দেখব তুমি করে পালাতে পারো। শেষবার বলছি, হাতটা সরিয়ে নিন।
আরব এবার আরও বড় একটা কাজ করে বসলো। মরিনের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমিও বলছি ছাড়বো না। মরিন এক নজর হাতটার দিকে তাকালো, এরপর অগ্নি চোখে তাকালো আরফের দিকে। এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে ঠাস করে চড় মারল আরফের গালে। আরফ ঘুরে তার দিকে তাকাতে নিলেই মরিন এক হাত চেপে ধরল তার শার্টের কলার, অন্য হাতে থাকা লাল রঙের পাউডার জাতীয় কিছু আরফের চোখের উপর ছুঁড়ে মারতে সেকেন্ডের মধ্যেই দু চোখ চেপে ধরে কাটরাতে শুরু করলো আরফ। বোঝা গেল ওই পাউডার জাতীয় বস্তুটি ছিল মরিচের গুঁড়ো। আরবকে সামনে দেখে নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য ব্যাগের ভিতর থেকে ছোট্ট প্যাকেটে থাকা মরিচের গুঁড়ো বের করে হাতে রেখেছিল আরব। এখন তারই উপযুক্ত ব্যবহার করলো। আরফের কলার চেপে ধরেই শান্ত কণ্ঠে বলে, আপনি ডাকটা খুব সম্মানের, আর তোমার প্রতি আমার বিন্দুমাত্র সম্মান অবশিষ্ট নেই। বলছিলে না আমি কি করতে পারি? তাহলে জেনে রাখো মিস্টার আরফ, আমি যা করতে পারি তার এক ভাগও এখনো তুমি দেখোনি। আমায় বাকিদের মতো দুর্বল ভেবে ভীষণ ভুল করলে। চোখে এতই জ্বালা করছে আরফে যে মরিনের কথাগুলো কানে নিতে পারছে না সে। তবে এখন এখানে থাকাটা তার জন্য সুখকর হবে না, এটা বেশ ভালোই বুঝতে পারল। তাই মরিন কলার চেপে ধরে রাখা হাতটা আলগা করতে কোনো মতে পথ দেখে বাড়ির দিকে ছুটে পালালো সে। তার দিকে 2 সেকেন্ড তাকিয়ে নিজের হাতটা ঝেড়ে নিল মরিন। উল্টো দিকে ফিরে তাকাতে তার চোখ যায় কিছুটা ব্যবধানে দাঁড়িয়ে থাকা একজন লোকের দিকে। পাশে একটা বাইকও রয়েছে। মরিন সেদিকে তাকিয়ে বলল, কে ওখানে? আবছা আলোয় কয়েক সেকেন্ডের মধ্যে বাইকের পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে পরখ করে নিতে সক্ষম হয় মরিন। এটা আর কেউ নয়, তাকে এক মুহূর্তের জন্য সহ্য না করতে পারা তুর্য। ভুরুযুগল কিঞ্চিত কুচকে নিল মরিন। তুর্যর বাড়ি এদিকে নয়, তাই এই সময় তার এখানে থাকার কথা নয়। চোর যখন চুরি করে ধরা পড়ে যায় তখন তার মুখভঙ্গি আর বর্তমানে তুর্যর মুখভঙ্গির মাঝে একটু হলো মিল রয়েছে। মরিনের থেকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন না পেয়ে বুঝতে পারল মরিন তাকে চিনতে পেরেছে। এখন হয়তো প্রশ্ন করবে এখানে কি করছে, এই রোডটা মেয়েদের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা তুর্য নিজেই খুব ভালো করেই জানে। মরিন আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে এলেও চিন্তা হচ্ছিল তুর্যর কেন সেটা জানেনি। তাই ধীর গতিতে বাইক চালিয়ে মরিনের পিছন পিছন আসছিল সে। এতটুকু তুর্য নিজেও স্বীকার করতে বাধ্য। আবছা আলোয় কয়েক সেকেন্ডের মধ্যেই বাইকের পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে পরখ করে নিতে সক্ষম হয় মরিন। এটা আর কেউ নয়, তাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে না পারা তুর্য। বুড়যুগল কিঞ্চিত কুঁচকে নিল মরিন। তুর্যর বাড়ি এদিকে নয়, তাই এ সময় তার এখানে থাকার কথা নয়। চোর যখন চুরি করে ধরা পড়ে যায় তখন তার মুখভঙ্গি আর বর্তমানে তুর্যর মুখভঙ্গির মাঝে একটু হলো মিল রয়েছে। মরিনের থেকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন না পেয়ে বুঝতে পারল মরিন তাকে চিনতে পেরেছে। এখন হয়তো প্রশ্ন করবে এখানে কি করছে, এই রোডটা মেয়েদের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা তুর্য নিজেই খুব ভালো করে জানে। মরিন আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে এলো। চিন্তা হচ্ছিল তুর্যর কেন সেটা জানেনি, তাই ধীর গতিতে বাইক চালিয়ে মরিনের পিছু পিছু আসছিল সে। এতটুকু তুর্য নিজেও স্বীকার করতে বাধ্য, মরিন ভীষণ সাহসী মেয়ে। বাকিদের মতো নিজেকে দুর্বল মনে করে না সে, তাই নিজেকে সামলে নেওয়ার ক্ষমতাও তার রয়েছে। আরবকে মরিনের পথ আটকে দাঁড়াতে দেখে প্রথম কিছুটা অবাক হয়েছিল তুর্য। ভালো করে ছেলেই তো মনে হচ্ছে তাকে। কিছুক্ষণ পরে মনে হয়েছিল মরিন তাকে চেনে। বেশ আগ্রহ নিয়ে তুর্য দেখতে চাইছিল মরিন কি করে, তবে মরিন যা করলো এর জন্য সে খুব একটা প্রস্তুত ছিল না, তাই অবাক হয়ে কেবল তাকিয়েছিল মরিনের দিকে। তুর্যর ধারণা বরাবরের মতো এবারও ভুল প্রমাণিত হলো। মরিন তার থেকে চোখ সরিয়ে হাত ব্যাগের চেনটা খুলে পানির বোতলটা বের করলো, এরপর আবারও নিজের পথ হাঁটা শুরু করলো। এত অদ্ভুত কেন মেয়েটা? তার মনে কি কখনো কোনো প্রশ্ন আসে না? নিজে থেকে কখনো কেন প্রশ্ন কেন করে না সে? তুর্যকে একেবারের জন্য জিজ্ঞাসা করলো না সে এখানে কি করছে। এই ব্যাপারগুলো মাঝে মধ্যে অপমানের মনে হয় তুর্যের কাছে। মরিন কি তাকে ইগনোর করছে, যাকে দেখার জন্য মেয়েরা উৎসুক হয়ে থাকে? সেই তুর্যকে দেখে সে এভাবে ইগনোর করতে পারি কি করে? নিজের ভাবনায় নিজেই ইতি টানে তুর্য। আজ তার অপমান বোধ হচ্ছে না,
তবে জানতে ইচ্ছে করছে মরিনের এমন ব্যবহারের কারণ। বাইকে চেপে আবারও মরিনের সঙ্গে যেতে লাগলো তুর্য। বাইক এত আস্তে চালাচ্ছে যে কেউ বুঝতে পারবে ও কাউকে ফলো করছে। তবে মরিন যেহেতু একবার বুঝতেই পেরে গেছে, তখন আর লুকিয়ে বা লাভ কি। কয়েক মিনিট এভাবে চলো। মরিন তার মতো হাঁটছে আর তুর্য তার মতো প্রায় পাশে পাশে বাইক নিয়ে চলছে। এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না তুর্য। বাইক থামিয়ে মরিনের উদ্দেশ্যে বলল, মৌরিন, দাঁড়াও। থামলো মরিন, তবে পিছন ঘুরে তাকালো না। সূর্য বাইকটা নিয়ে এবার ঠিক মরিনের অপর পাশে এসে থামলো। দুজনের মাঝে দূরত্বটা অনেকটা। রাস্তার এক পাশে মরিন আর অন্য পাশে তুর্য। মরিন নিজের হাতে থাকা পানির বোতলটা খুলে কিছুটা পানি খেয়ে বলল, বলুন। তুমি আমাকে দেখে কিছু বললে না কেন? মরিন বোতলে মুখ আটকাতে আটকাতে বলে, কি বলবো? তুর্য বলার মতো কিছু খুঁজে পেল না। মরিন বোতলটা ব্যাগে রেখে মৃদু হাসলো। তুর্যের দিকে তাকিয়ে বলল, আপনি যে আমায় ফলো করছিলেন এটা আমি আগেই ধারণা করেছিলাম, তাই খুব বেশি অবাক হইনি। তুর্য ঘাড়ে হাত ঘষে বলে, আমি মোটেই তোমাকে ফলো করছিলাম না। মরিন আবারও স্মিত হয়ে সে হাঁটা শুরু করলো। এই মেয়ে পাল্টা একটা প্রশ্ন করবে না। তুর্য কিছু না বলে ধীরে ধীরে বাইক চালিয়ে মরিনের পাশাপাশি চলতে লাগলো। কয়েক কদম এগিয়ে থামলো মরিন, থামলো তুর্য। মরিন সামনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার জন্য নিজের সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। সময়ের অনেক দাম আছে। তোমার কথা শুনতে হবে আমায়? কেন আমার সঙ্গে আসছেন সেটাও জানি, তাই বলছি আমায় নিয়ে ভাবার প্রয়োজন নেই। আমি নিজেকে প্রটেক্ট করতে জানি। সবসময় তেরাভাবে কথা না বললে চলে না। তেরা বা সোজা কোনোভাবেই কথা না বললে আমার জন্য আরো বেশি ভালো হয়। কথাটা বলেই আবারও হাঁটা শুরু করলো মরিন। তুর্য তার সঙ্গে এগিয়ে বলল, ব্যাগে নিশ্চয়ই কারিগরি মরিচের গুঁড়ো রেখে দাওনি তুমি। আর এখানে যতটা আলো দেখছো, সামনে গিয়ে ততটাও আলো পাবে না। মরিন স্মিত হেসে বলে, তো কি হয়েছে? আমার তো অন্ধকার ভালোই লাগে। তুর্য তার দিকে তাকিয়ে বলল, সামনে গিয়ে কোনো বিপদে পড়লে তখন? নাটক সিনেমার মতো হিরো এসে আমাকে বাঁচাবে না, এটুকু তো জানি। আর আল্লাহ আমায় সুস্থ সবল রেখেছেন, এখনো হাত পা সবই রয়েছে। যে কোনো বিপদ থেকে কি করে বেঁচে ফিরবো সেটা নিয়েও আমাকেই ভাবতে দিন। আপনাকে খামোখা মাথা ঘামাতে হবে না এই নিয়ে। এক নজর তুর্যের দিকে তাকিয়ে এবার বেশ দ্রুতই পা চালিয়ে বাড়ির দিকে চলে গেল মরিন। তুর্য তবুও খানিকটা পথ ওর পিছনে এসেছিল। মুখ থেকে আর টু শব্দটু বের করেনি মরিন। তুর্যও কিছু বলেনি। এই মেয়ের সাথে কথায় টিকে থাকতে পারবে না, সে এইটুকু অন্তত বোঝা হয়ে গেছে। ছুটে এসে এবার জ্যোতির হাত টেনে ধরল নির্ঝর। থেমে যেতে বাধ্য হলো জ্যোতি। পিছনে না ঘুরেই বলল, হাতটা ছাড়ো, যেতে দাও আমাকে। নির্ঝর ওর হাত ধরে রেখেই সামনে এসে বলে, যেখানে খুশি যা, কিন্তু দিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। বাবা, তোমার খুব গায়ে লাগছে তাই না? লাগবেই তো, আমার হবু বউকে নিয়ে কোনো বাজে কথা শুনবো না আমি। তো তোমার হবু বউ? কে আবার? দিয়া? আরে আজ মানছে না তো কি হয়েছে, আমি ঠিক ওকে মানিয়ে নিব। তুই নিজের ফিউচার ভাবিকে সম্মান করতে শেখ। জ্যোতি কিছুটা নরম স্বরেই বলল, তুমি সত্যি ওকে ভালোবাসো? তা নয় তো কি, আমি মিথ্যা বলছি? তোমার সাথে ওকে একদম মানায় না, এটা কি বুঝতে পারছো না? কেন মানবে না শুনি? আমি কি দেখতে খারাপ নাকি? আরে বাবা, তুমি দিয়ার চেয়ে ভালো মেয়ে ডিজার্ভ করো। ওর যে সুন্দরী মেয়ে আমার দরকার নেই ভাই। জ্যোতি বিরক্তির ভাব নিয়ে বলল, তুর্য ভাইয়ের বাতাস লাগলো নাকি তোমার? মানে? তুমি আবার কবে থেকে সৌন্দর্যের পেছনে ঘোরা শুরু করলে শুনি? সুন্দর হলেই যে সে ভালো হবে এমন তো কোনো কথা নেই। নিচর জ্যোতির কথা কানে না নেওয়ার ভাব নিয়ে বলল, জ্ঞান দিস না তো। বেশ, দেব না জ্ঞান। দু কদমের বেশি এগোতে পারল না জ্যোতি, কারণ নির্ঝর এখনো তার হাতটা ছাড়েনি। আরে আবার কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি, যাবে? আচ্ছা তুই দিয়াকে সহ্য করতে পারিস না কেন বলতো? জ্যোতি চোখ বন্ধ করে রাগী নিঃশ্বাস ছেড়ে নির্ঝরের সামনে আঙ্গুল উঁচিয়ে বলল,
আর একবার দিয়ার নাম নিলে তোমাকে আমি। নিঝর ভুরু কুচকে ওর আঙ্গুলটা নামিয়ে দিয়ে বলল, কেন বলবো না? আরে তোর কাছে না বললে কার কাছে বলবো বলতো? যাকে খুশি বলো, আমাকে কিছু বলবে না এই নিয়ে ব্যাস। নিঝর কিছু বলল না, যদি তার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আর ওই মেয়েও না কখনো তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, মিলিয়ে নিও। তখন আবার আমার কাছে এসে বলো না যেন, জ্যোতি আই ক্যান্ট টলারেট দ্যাট, প্লিজ গিভ মি সাম সান্ত্বনা। শেষের কথাটা কিছুটা অভিনয়ের ভাব নিয়ে বলল জ্যোতি, আর নিঝর সরু চোখে তাকিয়ে কেবল তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। বাসার সামনে এসে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে নিচ্ছে মরিন। মারফার রান্নাঘর থেকে খাবার এনে ছোট টেবিলের উপর রাখছেন। মরিন মুখে পানি দিয়ে সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ, এরপর খানিকটা শব্দ করে হাসল সে। মারফা ভুরজগল কুচকে তাকালেন মেয়ের দিকে। মরিন এভাবে হাসে না অনেকদিন, তাও একা একা। আয়নায় মারুফার অবাক মুখশ্রী দেখতে পেয়ে মরিন আরেকবার মুখে পানির ঝাপটা দিয়ে বলে, দিন দিন বুঝি আমি সুন্দর হয়ে যাচ্ছি মা? চেহারার উজ্জ্বলতা কি বেশি বেড়ে যাচ্ছে নাকি? মারুফা সন্ধিয়ান কণ্ঠে বলে, এমন কথা বলছিস কেন? কি? পাশের চেয়ার থেকে টাওয়ালটা নিয়ে মুখ মুছতে মুছতে মরিন বলে, না, এমনি বললাম আর কি। আমার মুখে কি হুট করে এক গাদা মায়া এসে ভর করলো নাকি? অনেক মানুষের যে আমায় দেখে মায়া লাগে, দয়া করতে ইচ্ছে করে। কি হয়েছে রে মৌ? কেউ কিছু বলেছে তোকে? আমাকে আবার কে কি বলবে? যাকে ছাড়ো ওসব। শোনো, নতুন আরেকটা টিউশন পেয়েছি। এবার কলেজের স্টুডেন্ট সবাই তো 3 দিন পড়ায়, আমি বলেছি 4 দিন পড়াবো। একটু পরিচিতি দরকার বুঝলে। আমি কেমন পড়াই সেটা মানুষকে তো জানতে হবে, তবেই না আরও টিউশন পাবো। মারুফা সামান্য হেসে বললেন, ভালো তো, ধীরে ধীরে আরও টিউশন পাবি। পাবোই তো। আমি কেমন পড়াই তো আমি খুব ভালো করেই জানি। আর এক ফালি সুখের জন্য একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই না? স্মিত হাসে মরিন। মারফা তার নজর কেটে বলে, আমার মেয়ে আগের থেকেই খুব সুন্দর, নতুন করে তার আর সুন্দর হতে হবে না। মরিন আবার হেসে খাটে বসে বলে, মাফ করেন আম্মাজান, আমি তো মজা করে বলেছিলাম। তবে হ্যাঁ, আমি যেমন আমি তেমনই সুন্দর। লোকের কাছে না হোক, নিজের কাছে আমি ঠিক ফুলের মতো সুন্দর, বুঝলে? কথাটা বলে নিজের খোলা চুলগুলো খোপা করে বলে, চুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, একটু তেল দিয়ে দিও তো মা। মারুফা খাবার বেড়ে দিতে দিতে বললেন, খেয়ে নে আগে, তারপর দিয়ে দিচ্ছি। ডিনার শেষ করে বাড়ির ছাদে থাকা দোলনায় পা দুলিয়ে বসে আছে তুর্য। হাতে থাকা ফোনের স্ক্রিনে ফেসবুকের নিউজ ফিড এর চিত্র বিদ্যমান। লগ ইন করা আইডির নাম তুর্য আফসার। এক কথায় এটাকে ফেক আইডি বলা চলে, তবে সম্পূর্ণ ফেক নয়। ইলাম আফসার তুর্য নামে তার নিজের পেজ আইডি সবই রয়েছে, তবে সেগুলো সবসময়ের জন্য ইউজ করা তার কাছে খুব একটা কমফোর্টেবল না। তাই এই আইডির নাম দিয়েছি তুর্য আফসার। কেবলমাত্র তার ফ্যামিলি মেম্বার এবং কাছের বন্ধুরা ছাড়া কেউ এই আইডি সম্পর্কে জানে না। এমনকি দিয়াকেও জানেনি, না হলে এখানেও জ্বালিয়ে মারত। হঠাৎ ফ্রেন্ড সাজেশনে এসে চোখ আটকে যায় তুর্যের। তাসনিম জাহান নামক একটি আইডি, ওয়ান মিউচুয়াল ফ্রেন্ড, আর সেটা রাতুল। প্রোফাইল পিকচারে কেবল মেয়েটাকে পিছন থেকে দেখা যাচ্ছে। কোনো এক পাহাড়ে হাঁটুতে মুখ গুজে বসে আছি, সেই ছবিটা পিছন থেকে তোলা। বেনুনিটা কোমরের একটু উপর অবধি, আর তাতে অনেকগুলো মৌরি ফুল গুজে রাখা। সেই ফুলের দিকে চোখ যেতেই কিছু একটা সন্দেহ হয় তুর্যর। প্রোফাইলে ঢুকতেই দেখে নিকনেম দেওয়া মরিন। সঙ্গে চোখ যায় প্রোফাইলে বায়োর দিকে, মানব জীবন সবচেয়ে সুন্দর, শুধু প্রয়োজন প্রত্যাশা সরিয়ে আনা, সঙ্গে নিজের প্রতি আস্থা। প্রোফাইল লক করা নেই দেখে নিচে যায় তুর্য। তবে 5 বছর আগের একটা কভার ফটো, 1 মাস আগের চেঞ্জ করা প্রোফাইল পিক ছাড়া আর কিছুই খুঁজে পায় না। বোঝা যাচ্ছে বাকি পোস্ট হয়তো অনলি ফ্রেন্ড করা আছে। 1 মাস আগের চেঞ্জ করা প্রোফাইল পিকচারটাতে ক্যাপশনে দেওয়া, দ্য অনলি প্লেস আই উইল মিস ইট বিকজ ইট নেভার আন্ডারএস্টিমেট মি। সেই পোস্টে
78টি রিয়াক্টের মধ্যে অধিকাংশই স্যাড রিয়াক্ট। কৌতূহল নিয়ে কমেন্ট বক্সে প্রবেশ করলো তুর্য। কমেন্টগুলো দেখে আরও অবাক হয় তুর্য। যাস না মৌ পাখি। এমন আরও অনেক কমেন্টস। দুদিন আগের একজন, সেই প্রথম কমেন্টদাতা রিমি, আরেকটা কমেন্ট করেছে, ফিরে আয় না মৌ পাখি, ভালো লাগে না তোকে ছাড়া। আরেকজন লিখেছে, ডোন্ট ইউ রিমেম্বার আস ময়রিন। মরিন তাতে রিপ্লাই দিয়েছে, সময় নেই যে মনে করার। তাতে সেই ছেলেটি কেবল একটি স্যাড রিয়াক্ট দিয়েছে। তবে পুষে রাখা কৌতূহল যেন দ্বিগুণ হয়ে গেল এগুলো দেখে। তুর্য এটুকুই জানে, মরিন আগে সিলেটে থাকতো, তবে সেখান থেকে কেন চলে এসেছে তা জানা নেই, জানার ইচ্ছেও ছিল না। তবে এই কৌতূহল নামক বস্তু একবার মনে ঢুকে গেলে তা থেকে নিস্তার পাওয়া কঠিন। ছবিটির দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল তুর্য। মনে হচ্ছে এটা সিলেটের কালাপাহাড়। তুর্য গিয়েছিল 2 বছর আগে। সেখানে মরিনের পরনে একটা হলুদ রঙের 3 পিস, ওনাটা এক সাইডে খুলে দেওয়া, হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে রাখা। মুখ না দেখে কেমন যেন উদাসীন মনে হচ্ছে ছবিটাতে, যেমনটা তাকে কখনো লাগে না। অন্তত তুর্য তো দেখেনি সে এখন খুশিতে আছে নাকি দুঃখে। সে যেন একজন যন্ত্র মানব, মাঝে মধ্যে হাসে, তবে কখনো মন খারাপ মনে হয় না। এই আইডিটা আরও ঘুরে দেখার ইচ্ছে হলো তুর্যের। নিজের অজান্তেই অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলো সে। 1 মিনিট না কাটতে সে যেন নিজের মধ্যে ফিরে আসে, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট। কি করছিল সে? একটা মেয়েকে নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, যা তুর্য জীবনও করেনি। একটা মেয়ের সম্পর্কে জানার জন্য তার এত কৌতূহল। প্রোফাইল থেকে বেরিয়ে এলো তুর্য, এমনকি সেই আইডি থেকেই বেরিয়ে এলো। যার তার সম্পর্কে এত বেশি ভেবে ফেলাটা ঠিক হচ্ছে না, মোটেও ঠিক হচ্ছে না। সকাল সকাল আবারও সকলে শুটিংয়ের সেটে এসে পৌঁছেছে। রাতুলও নাকি কাল রাতে ফিরেছে ঢাকায়, তাই ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তাই তুর্য, তনি আর কো-আর্টিস্টরা স্ক্রিপ্ট নিয়ে নাড়াচাড়া করছে। মরিনও দাঁড়িয়ে আছে সামনে। আপাতত তার কোনো কাজ নেই। কিছুক্ষণ বাদে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হলো রাতুল। রিক্সার ভাড়া মিটিয়ে এগিয়ে আসতেই তন্নি কপাল কোচকে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাতুল তো সবসময় বাইক নিয়ে আসে, আজ তাহলে রিক্সায় এলো কেন? একটু লেট হয়ে গেল না? মরিন, এদিকে। মরিনকে ডাকতে ডান হাতটা উঁচু করতে রাতুলের মুখ থেকে শব্দ আর্তনাদ বেরিয়ে আসে। চোখ মুখ কুচকে হাতটা সোজা করে সে। তন্নি সঙ্গে সঙ্গে ছুটে যায় তার কাছে। রাতুল সামনেই ছিল। তন্নি শঙ্কিত কণ্ঠে তাকে বলে, কি হলো ভাইয়া? আপনি বসুন, বসুন তো এখানে। আরে তেমন কিছু হয়নি। তন্নি কোনো কথা শুনল না, রাতুলকে ধরে নিয়ে বসালো চেয়ারে। রাতুল একটা হাফ হাতার নীল রঙের টি শার্ট পরে থাকায় হাত সম্পূর্ণ দৃশ্যমান ছিল। সেদিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় তন্নির। হাতের কোনোই বরাবর সামনের দিকে ব্যান্ডেজ দেওয়া, তার উপরে মাসলসের দিকে অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে আছে, থেকে থেকে রক্ত জমাট বেঁধে আছে এমন। চোখ চিকচিক করে ওঠে তন্নির। হাতে সেই জায়গায় নিজের হাত রেখে রাতুলের দিকে তাকিয়ে বলে, হাতে কি হয়েছে? এগুলো এমন লাল হয়ে আছে কেন? তন্নিকে এমন ভয় পেতে দেখি রাতুল বাঁ হাত উঁচিয়ে তাকে শান্ত করার জন্য সামান্য হেসে বলে, কিছু হয়নি বলছি তো, তুমি ভয় পাচ্ছ কেন? আসলে কাল ব্লাড দেওয়া হয়েছিল তো তাই। ব্লাড দিলে কারোর হাতের এমন বাজে অবস্থা হয়? মজা করছেন আমার সঙ্গে? রিল্যাক্স তন্নি, আহামরি কিছু হয়নি, আসলে একেবারে হয়নি, কয়েকবার ট্রাই করতে হয়েছিল তাই এমন অবস্থা। তন্নি হঠাৎ রেগে গিয়ে বলে, কোন ফালতু লোক ব্লাড নিতে এসেছিল? কাজ না পালে কাজ করতে আসে কেন? আমি সামনে পেলে তাকে। রুবেল ভাই তখন পাশে এসে বলে, তুই এত হাইপার হচ্ছিস কেন? ব্লাড দিলে অনেক সময় এমন হয়, অভিজ্ঞ না হলে তো এই সমস্যা হয়। রাতুলও সম্মতি জানিয়ে বলে, ঠিক বলেছেন ভাই, ইন্টার্ন স্টুডেন্ট ছিল মেবি, তাই অবস্থা। 4 বারের বেলায় গিয়ে ব্লাড পেয়েছে। কথাটা বলে তনির দিকে তাকাই রাতুল। তনি এমনভাবে সেই হাতের দিকে তাকিয়ে আছে যেন এক্ষুনি তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। তন্নি, আমি কিন্তু ঠিক আছি। রাতুলের দিকে তাকিয়ে তন্নি করুণ সুরে বলে, খুব ব্যথা হচ্ছে তাই না? রাতুল কয়েক সেকেন্ড তনির দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে নাসূচক মতো জানায়। তনি এবার রাতুলের
কপালে গালে হাত দিয়ে বলে, বললেই হলো ব্যথা করছে না, গাটাও বেশ গরম মনে হচ্ছে। নিশ্চয়ই এই ব্যথার জন্যই জ্বর এসেছে। আপনি আসতে গেলেন কেন বলুন তো? এই অবস্থায় আপনাকে থাকতে হবে না এখানে, বাসায় গিয়ে রেস্ট করুন। এদিকটা মৌরিন সামনে নেবে। রাতুল এবং তনির দিকে তাকিয়ে মাথা নাড়ল মৌরিন। তনি আবারও রাতুলের হাতের দিকে তাকিয়ে বলল, ওই তো মৌরি দেখে নিতে পারবে। আপনি বাসায় যান রাতুল ভাই। রাতুল কিছু বলার আগেই তুর্য নিজের চেয়ার থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, হ্যাঁ ভাইয়া চলে যান। বলা তো চায় না এখানে থেকে আপনার শরীর খারাপ করলে পরে প্রোডাকশন হাউসের নামে কেউ আবার মামলাও করে ফেলতে পারে। সে নিজে এবং রুবেল দুজনেই হাসতে শুরু করলো। হাসার মাঝেই তুর্য তাকালো মৌরিনের দিকে। মৌরিন একটু হাসছে না, সে স্বাভাবিক দৃষ্টিতে তনির দিকে তাকিয়ে আছে। রাতুল 2 আঙ্গুল কপালে স্লাইড করে বলল, তন্নি, তুমি কিন্তু খামোখায় টেনশন করছো। বেশ খামোখাই করছি, তবুও আপনি বাসায় যান, গিয়ে রেস্ট করুন। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তনি উদাস মুখপানে। তনি অতিরিক্ত রিয়াক্ট করছে, তবে এটা খারাপ লাগছে না রাতুলের কাছে। রাতুল গলা ঝেড়ে মৌরিনের দিকে তাকিয়ে বলল, স্ক্রিপ্টগুলো নিয়ে এসো এদিকে, আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আর কোনো দরকার হলে ফোন করো, বাসায় আছি। মৌরিন স্ক্রিপ্টগুলো নিয়ে রাতুলের সামনে গেল। রাতুল কয়েক মিনিট ওকে কিছু বুঝিয়ে দিয়ে আবারও রিকশায় উঠে নিজের ফ্ল্যাটে চলে যায়। তুর্য আরও একটা জিনিস খেয়াল করেছে, মৌরিনের পরনে সেই সালোয়ার কামিজ যেটার প্রোফাইল পিকচারের ছবিতে ছিল। কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু করা হলো। খুব বেশি সময় লাগলো না, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের শ্যুট শেষ হয়ে গেল। আর বাকি একদিন, তাহলে সম্পূর্ণ নাটকের শুটিং কমপ্লিট হবে। রুবেল তুর্যর কাছে এসে বলে, 3 দিন পর থেকে নেক্সট নাটকের শুটিং শুরু হবে, মনে রাখিস কিন্তু। আর আল্লাহর ওয়াস্তে এবার আফরাজের সাথে কোনো ঝামেলা করিস না। শেষের কথাটা পছন্দ হলো না তুর্যের। কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, ঝামেলা হলে আমাকে নিয়েন না কাস্টিংয়ে, এত টাকা পড়ে নাই আমার ওর সাথে কাজ করার। আর ঝামেলা আমি শুরু করি না ভাইয়া, প্রতিবার ওই শালাই তো শুরু করে সব কিছু। আরে বাপ, আমি তো জাস্ট বলার কথা বললাম। তো এই কথা ওকে গিয়ে বলুন না, আমারও তো টাইম নেই শুধু শুধু ঝামেলা লাগানোর। আচ্ছা আচ্ছা, আমি ওকে বলে রাখবো। আশা করি এবার তো শুটিং সেটে যুদ্ধ লাগিয়ে দেবে। থেমে যায় তুর্য। তনি এরই মধ্যে ঝটপট নিজের হাত ব্যাগটা নিয়ে এসে বলে, তুর্য, রুবেল ভাই, আমি আসছি। হ্যাঁ, ওই দ্বারা ট্রেন মিস হয়ে যাচ্ছে তোর। কপাল কুঁচকে বলে তুর্য। তনি ঘড়ির দিকে তাকিয়ে বলে, এত কথা বলতে পারবো না, কাজ আছে আমার, গেলাম আমি। গাড়িতে উঠে স্থান ত্যাগ করে তন্নি। আশেপাশে জড়ো হওয়া মানুষ তন্নিকে না পেলেও তুর্যকে ছাড়ছে না। এছাড়া নতুন নাটক সম্পর্কে কথা বলার জন্য মিডিয়ার লোকেরাও এসেছে, তাই আজ আর তাড়াহুড়ো করতে পারল না তুর্য। ধীরে সুস্থে এগিয়ে গেল সেই দিকে। রুবেলকেও যেতে হবে। এরই মধ্যে মৌরিনও তার কাছে এসে বলল, সবকিছু গুছিয়ে রেখেছি ভাইয়া, কাল ঠিক টাইমে চলে আসবো। আজ আসি তাহলে। রুবেল কিছুটা চিন্তিত মুখশ্রী নিয়ে চেয়ারে বসে বলল, সে না হয় যাবে, তবে 3 দিন পর কিন্তু নতুন এক নাটকের শুটিং শুরু হবে, তৈরি থেকো। তোমাকেও আসতে হবে। আপনাকে চিন্তিত লাগছে রুবেল ভাই। আর বলো না, প্রচুর চিন্তায় আছি। শুটিং সেটে এবার কি হয় আল্লাহ ভালো। নতুন নাটকে 2 জন মেইন ক্যারেক্টার, বুঝলে? একটা তুর্য আর একটা আফরাজ। আর এই 2 জন বাস্তব জীবনের সম্পর্কটা হলো সাপ নেউলে। একজন আরেকজনের থেকে কি করে উপরে উঠবে সেই চিন্তায় মগ্ন। ঝামেলাও লাগে তাই। আগে একবার 2 জন কাজ করেছিল একসাথে, সে কি ঝামেলা! মিডিয়াতে তো জানাজানি হয়ে গেছিল বিষয়টা, দেখনি তুমি? না, ওভাবে দেখা হয়নি। পারবে 2 দিন পরই দেখতে পারবে। আরো তুর্য আছে কনফিউজ ক্যারেক্টার, এ নিয়ে আফরাজ এসে কি করবে কে জানে। মাথায় হাত চলে যায় রুবেলের। এখন কেবল দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রিতে কখনো কেউ সামনাসামনি নিজেদের ক্ষোভ প্রকাশ করে না, তবে তুর্য আর আফরাজ দুজনই ভিন্ন। তারা সামনাসামনি ঝগড়া শুরু করে দেয়। হাতের ব্যথাটা আসলেই বাড়ছে, সঙ্গে জ্বরটাও বাড়ছে। তা বুঝতে পেরেই রাতুল নাপা খেয়ে শুয়েছিল বিছানায়। এই ফ্ল্যাটে সে একাই থাকে। আগে একজন রুমমেট থাকতো, এখন থাকে না।
রাতুল নিজেই রান্না করে খায়, তবে আজ উঠতে ইচ্ছে করছে না। রান্নাও করা হয়নি, তাই রাতুল ভেবে রেখেছে একটু পরে উঠে খাবার অর্ডার করে নেবে। তবে তা আর করতে হলো না। কলিং বেলের আওয়াজ পেয়ে বিরক্ত হয়ে বিছানা থেকে ওঠে রাতুল, তবে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তন্নিকে দেখে বিরক্তি কেটে যায় তার। তুমি এখানে? কথা শেষ করতে পারল না রাতুল, তার আগেই বাসায় প্রবেশ করে তনি। তার হাতে একটা বড় শপিং ব্যাগ। তনি সেটা টেবিলের উপর রেখে নিজে এসে দরজা লাগিয়ে দেয়। এরপর টেবিলের কাছে গিয়ে শপিং ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে নেয়। রাতুল বিস্মিত হয়ে তার কাছে এসে বলে, তুমি এই সময় এখানে কি করে এলে? শুটিং শেষ হয়ে গেছে, এত তাড়াতাড়ি? তনি এবার রাতুলের দিকে তাকিয়ে বলে, শ্যুট শেষ হয়েছে 1.5 ঘন্টা আগে, তখনই তড়িঘড়ি করে বাড়িতে গিয়ে রান্না করে আনলাম আপনার জন্য। এই অসুস্থ অবস্থায় আপনাকে রান্না করতে হবে না। আরে তুমি আবার এত ঝামেলা করতে গেলে কেন? আমি তো বাইরে থেকে অর্ডার করে নিতে পারতাম। করার নি তো, তাহলে আর করাতেও হবে না। তনি এগিয়ে এসে রাতুলের কপালে হাত দিয়ে চেক করে বলে, এখন তো জ্বর নেই, আপনি জলদি জলদি খেয়ে নিন তো। তারপর নিজের ব্যাগ থেকে একটা ওষুধের পাতা বের করে বলে, তারপর এই ঔষধটা খেয়ে নেবেন, তাহলে হাতের ব্যথাও সেরে যাবে তাড়াতাড়ি। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। চেয়ারে বসে কথাটা বলল রাতুল। তনি তাতে পাত্তা না দিয়ে প্লেটে খাবার নিতে লাগলো। এরপর সেটা এগিয়ে দিল রাতুলের দিকে। রাতুলও আর কথা না বাড়িয়ে হাত ধোয়ার জন্য চেয়ার থেকে উঠতে যাবে। তখনই তনি তাকে বাধা দিয়ে বলে, না না, আপনি বসুন। কথাটা বলে একটা বাটিতে পানি নিয়ে আসে তনি। রাতুল কেবল অবাক হয়ে তার কাজগুলো দেখছে। তন্নির ডাকে ধ্যান থেকে বেরিয়ে এসে হাতটা তুলতে নিবে, তখনই আবারও ব্যথায় চোখ কুচকে নেয় সে। তবে রাতুলের চেয়ে বেশি ব্যথা যেন তন্নি পেল। করুণ সুরে বলল, ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার ডান হাতে ব্যথা। না না, আপনাকে কষ্ট করে খেতে হবে না, আমি খাইয়ে দিই আপনাকে। না না তন্নি, তুমি এমনিতেই অনেক করেছো, আমি নিজে খেতে পারবো, সমস্যা নেই। চুপ করে থাকুন, একটাও কথা বলতে হবে না। কিছুটা শাসিয়ে কথাটা বলে তনি। এরপর বেসিন থেকে নিচে হাত ধুয়ে এসে রাতুলের সামনে আরেকটা চেয়ার নিয়ে বসে পড়ে। রাতুলের সামনে থেকে প্লেটটা নিজের কাছে নিয়ে আসে। রাতুল তাকে বাধা দেওয়ার সুযোগটুকু পেল না। তনি তার আগেই প্লেটে খাবার মাখিয়ে রাতুলের মুখের সামনে তুলে ধরল। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির হাতের দিকে। এরপর তন্নি চোখের ইশারায় করলে খাবারটা মুখে নেয় রাতুল। তবে তার দৃষ্টি সম্পূর্ণরূপে তন্নির দিকে আবদ্ধ। তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে। সুশ্রী মুখশ্রীতে ক্লান্তির ছাপ স্পষ্ট। খুব মনোযোগ সহকারে রাতুলকে খাইয়ে দিচ্ছে সে, এমনভাবে মাছ বেছে দিচ্ছে যতটা রাতুল নিজেও জীবনে বাঁচেনি। তনি এক হাতে প্লেট ধরে অন্য হাতে খাইয়ে দিচ্ছে। তবে তাকে এই মহামূল্যবান কাজে বিরক্ত করছে কিছু অবাধ্য চুল। সে সকালে বিনুনি করেছিল, তাই সামনে থেকে অনেকটা চুল এলোমেলো হয়ে চোখের উপর এসে পড়ছে। হাতের সাহায্য ব্যতীত তা সরাতে পারছে না তনি। যার দিকে অনেকক্ষণ তাকিয়ে একটা অদ্ভুত কাজ করে বসলো রাতুল। নিজের বাম হাত বাড়িয়ে তন্নির কপালে এসে পড়া চুলগুলো অতি যত্ন সহকারে কানের পিছনে গুজে দিল সে। মুহূর্তেই হাত থেমে গেল তনির। বিস্মিত চোখে তাকালো রাতুলের দিকে। খাবার প্রায় শেষ তখন। তনিকে এভাবে তাকাতে দেখে থতমত খেয়ে যায় রাতুল। দ্রুত নিজের হাত সরিয়ে নেয় সে। তনি এখনো ওভাবেই তাকিয়ে আছে। রাতুল কিছুটা অপ্রস্তুত হয়ে গলা ঝেড়ে বলে, আই থিঙ্ক ইউ আর টায়ার্ড। তোমার বাড়িতে গিয়ে রেস্ট নেওয়া উচিত। আপনি কি করে বুঝলেন আমি টায়ার্ড? একইভাবে তাকিয়ে কথাটা বলল তনি। রাতুল তাকালো তার দিকে। একটু আগে থাকা ক্লান্তির চিটে ফোটাও নেই তার মুখে, বরং যেন অত্যাধিক প্রফুল্ল লাগছে তাকে। রাতুল স্মিত হেসে বলে, ওটা তো এমনিতে বোঝা যায়। এমনিতেই বুঝে গেলেন? চুপ করে যায় রাতুল। তনি এবার আর তাকে অপ্রস্তুত করতে চাইল না, তাই প্লেটটা টেবিলের উপর রেখে বলল, যাকে রাতের খাবারও এইখানেই আছে, শুধু গরম করে খেয়ে নেবেন, কেমন? মাথা নাড়ে রাতুল। তনি চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে নিজের হাত ধুয়ে নেয়। রাতুলও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পাশ থেকে নিজের ফোনটা হাতে নেয়। স্ক্রলিং করতে গিয়ে একটা নিউজে চোখ আটকে যায় তার। তনিও এতক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে। রাতুল একবার ফোনের দিকে আরেকবার তনির দিকে তাকাচ্ছে। তা দেখে ভুরু কুঁচকে নেয় তনি। জিজ্ঞাসু দৃষ্টিতে রাতুলের দিকে তাকাতেই সে ফোনটা এগিয়ে দেয়।
তন্নি ফোনটা হাতে নিতেই স্ক্রিনে তোর্য আর তার একটা ছবি ভেসে ওঠে। নাটকেরই একটা শুটের ছবি, কোনো একটা ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে, ক্যাপশনে লেখা। রাগে ফুঁসতে শুরু করে তনি। নিজের ফোন হলে বোধহয় এখনই ছুঁড়ে মারত। তারপর এমন বানোয়াট নিউজ রাতুলের সামনেই পড়ল। যদি রাতুলও এমন কিছু ভেবে নেই। তনি রাতুলের দিকে তাকি রেগে মেগে বলতে থাকে, এদের না কচু গাছের সাথে দড়ি দেওয়া উচিত। কী সব বানোয়াট নিউজ বানিয়ে রেখেছে। নাটকের একটা সিন এইভাবে ক্যাপশন দিয়েছে যেন এই পেজটা যদি আমি নষ্ট না করে দিয়েছি শেষ পর্যন্ত দুর্য। আরে দুর্য তো আমার ভাইয়ের